সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে যেমন কথা বলি আমি, একই সাথে হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের প্রয়োজনীয় ইস্যুগুলো নিয়ে কথা বলি, এমনকি কখনো কখনো স্বাস্থ্য বিষয়ক, সমাজ সচেতনতামূলক নানান বিষয়ে কথা বলি। আজকে আমি কথা বলবো মূলত ভিসা নিয়ে। আমরা জানি যে আপনি ব্যবসার কাজে, চাকরির কারণে, ভ্রমণের জন্যে, চিকিৎসার জন্যে, যে কারণেই হোক না কেন, যদি আপনি বিদেশ যেতে চান আপনাকে ভিসা নিতে হবে। বিদেশিরা বাংলাদেশে এলে ভিসা নিয়ে আসতে হয়, আমাদেরও একইভাবে ভিসা নিয়ে যেতে হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ভিসার বিষয়টি। সেই হিসেবে আজকে আমি বাংলাদেশ থেকে কতগুলো দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। একই সাথে হচ্ছে বর্তমান বিশ্বে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, বাংলাদেশের মানুষকে কারা ভিসা দিচ্ছেন, কারা দিচ্ছেন না, ভিসা পাওয়ার জন্য করণীয়, এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। সর্বশেষ যদি বলি 10 আগস্ট 2025 আমাদের ভিসা সংক্রান্ত একটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান আছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানটির নাম হেনলি অ্যান্ড পার্টনার্স। এরা বিভিন্ন দিক বিবেচনা করে কোন দেশের ভিসা কি কোন পর্যায়ে আছে সেই জায়গাটায় তারা একটা র্যাঙ্কিং করে। 2025 সালের 10 আগস্ট যেই হিসেবটি আমাদের সামনে এসেছে, এটি অবশ্য তাদের এটা নিয়মিত প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা এটা সামনে আনে। তো সেই জায়গায় হচ্ছে আনার পর এটা হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে এটি প্রকাশ করে। বাংলাদেশে আমরা এটি জানতে পেরেছি 10 আগস্টে। 10 আগস্ট আমরা জানলাম যে এই বছর যেটি হয়েছে 104টি দেশের পাসপোর্টের উপর, এটা হচ্ছে পাসপোর্টের অবস্থান নির্ণয় করার বিষয়। এটি শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশ এর অবস্থান হচ্ছে 97তম। এটি হচ্ছে 104টি দেশের মধ্যে। তার মানে আমরা একদম নিচের দিক থেকে যদি হিসেব করি আমরা 7ম পর্যায়ে আছি। তার মানে হচ্ছে আমাদের পাসপোর্টটা আসলে শক্তিশালী নয়, দুর্বল। 97 নম্বর অবস্থানে আমরা বেশ কিছুদিন ধরেই আছি। নতুন করে আবারও এবার কয়েকটি দেশের সংখ্যা কমেছে, 109টির জায়গায় 104টি দেশকে এবার তারা এই সূচক এর আওতায় এনে বাংলাদেশকে বলছে 97 নম্বর। কেউ কেউ হয়তো বলার চেষ্টা করবেন যে 109-এর মধ্যে 97, তার মানে হচ্ছে আমরা নিচের দিক থেকে 12 নম্বর অবস্থানে ছিলাম, এবার আমরা 7 নম্বর অবস্থানে এসেছি। তার মানে আমাদের গত 1 বছরে বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালী সূচকে 5 ধাপ এগিয়েছে। এটি অর্ধ সত্য। আমরা 5 ধাপ এগিয়েছি। কিভাবে 5 ধাপ এগিয়েছি? কারণ এবার 5টি দেশকে হিসেবে রাখা হয়নি। তবে আমরা 97তে আগেও ছিলাম, এখনো আছি। বিশেষ করে গত 3 বছর ধরেই আমরা 97তে আছি। তা আমাদের আসলে ওপর দিক থেকে যদি বলি আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। নিচের দিক থেকে দেখলে আপনি বলতে পারেন আমরা 5 ধাপে গিয়েছি, 7 ধাপে গিয়েছি বা 2 ধাপে গিয়েছি। আসলে আমরা 1 ধাপও এগোইনি। কারণ হচ্ছে দেশের সংখ্যা
কমার কারণে মনে হয় নিচের দিক থেকে আমরা একটু ভালো পজিশনে এসেছি, আসলে তা না। যে কয়টি সূচকের উপর ভিত্তি করে এটি হয় তার একটি হচ্ছে যে কতগুলো দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তার একটি হিসেব। আমাদের আগে ছিল 40টি দেশে যাওয়া যেত, চলতি বছর সেটি 42টি দেশ হয়েছে। আফ্রিকার একটি দেশ যুক্ত হয়েছে, একই সাথে এশিয়ার একটি দেশ যুক্ত হয়েছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা যদি একটু হিসেব করে দেখি যে কোথায় কোথায় যাওয়া যায়। এশিয়ার মধ্যে 6টি দেশ, দক্ষিণ আমেরিকার একটি দেশ, আফ্রিকার 16টি দেশ, ক্যারিবীয় অঞ্চলের 11টি দেশ বা অঞ্চল যাই বলি আমরা, ওশেনিয়ার 8টি দেশ বা অঞ্চল। ক্যারিবীয় যে অঞ্চলগুলোর কথা বললাম যে 11টি দেশ বা অঞ্চল, এগুলোর যারা ক্রিকেটের খবর রাখেন না তাদের কাছে প্রত্যেকটি দেশের নামই নতুন মনে হবে, বা প্রত্যেকটি অঞ্চলের নামই নতুন মনে হবে। ক্রিকেট যারা ফলো করেন তাদের কাছে এগুলো নতুন না, তার কারণ হচ্ছে এই দ্বীপ রাষ্ট্রগুলো, এই অঞ্চলগুলো মিলেই মূলত ওয়েস্ট ইন্ডিজ দলটি গঠিত হয়। ওয়েস্ট ইন্ডিজ আপনারা সবাই জানেন, হয়তো কেউ কেউ জানেন না, ওয়েস্ট ইন্ডিজ নামে আসলে পৃথিবীতে কোনো দেশ নেই। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের দেশ বা দ্বীপ রাষ্ট্র বা কিছু এলাকা, এগুলো মিলেই মূলত ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে অনেকবার খেলতে গেছে, যার কারণে আমরা এই অঞ্চলের অনেকগুলো জায়গারই আমরা নাম জানি। তা আমি বরং এশিয়া থেকেই শুরু করি। এশিয়ার যে 6টি দেশ আছে সেই দেশগুলো হচ্ছে ভুটান, ক্যাম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর। এর মধ্যে যদি ধরেন যে ই ভিসা নিতে হয় শ্রীলঙ্কা থেকে এশিয়ার মধ্যে ই ভিসা নিয়ে যাওয়া যায়, আর নেপাল হচ্ছে অন অ্যারাইভাল ভিসা বা পোর্ট এন্ট্রি যাই বলি আমরা, এটি আছে। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ বলিভিয়া যেখানে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। আফ্রিকার মধ্যে আছে যে 16টি দেশ, সেই 16টি দেশ হচ্ছে বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরা দ্বীপপুঞ্জ, জিবুতি, লেসোথো, আপনার আছে গিনি বিসাউ, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, উগান্ডা এবং কঙ্গো লাগোয়া দেশ, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া। এই 16টি দেশে আপনি অন অ্যারাইভাল ভিসায় যেতে পারেন। এর মধ্যে কেনিয়াতে আবার ই ভিসা নিয়ে যেতে হবে আপনাকে। তো সেই জায়গায় হচ্ছে আপনি অনলাইনে ভিসা আবেদন করবেন, সেখান থেকে ই ভিসা আপনাকে পাঠিয়ে দিবে, আপনি সেটি কাগজটা হাতে নিয়ে যাবেন, অথবা হচ্ছে আপনি স্টিকার প্রিন্ট করেও নিতে পারেন, আপনি গিয়ে এটা দিতে পারেন। আমাদের ক্যাম্বোডিয়াতেও যেমন সুযোগ আছে, আপনি যেমন অন অ্যারাইভাল ভিসা নিতে পারেন, আবার একই সাথে আপনি ই ভিসা নিয়েও আপনি যেতে পারেন। ক্যাম্বোডিয়ার জন্য দুটো অপশনই আছে। আমি 2019 সালে যখন ক্যাম্বোডিয়ায় যাই, আমি মূলত ই ভিসাই নিয়েছিলাম। ওই ই ভিসায় যে স্টিকারটা হয়, সেই স্টিকারটা আমি একদম স্টিকার প্রিন্ট পেপারে প্রিন্ট নিয়েই পাসপোর্টে লাগিয়ে তারপর হচ্ছে আমি ক্যাম্বোডিয়া গিয়েছিলাম। তো আফ্রিকার এই 16টি দেশ, সেই জায়গায় গাম্বিয়া, টোগো, কেনিয়া, এগুলো তো বললামই। তো এর মধ্যে অনেকগুলো দেশের নাম হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন না।
এই দেশগুলো আমাদেরকে দিচ্ছে। এগুলো খুবই দুর্ভাগ্যের মধ্যে সিয়েরা লিওন জানি আমরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর টিম ওখানে দীর্ঘদিন ধরে কাজ করার কারণে আমরা সিয়েরা লিওনের নাম জানি। আমরা সোমালিয়ার নাম জানি হচ্ছে মূলত দুর্ভিক্ষের জন্যে, সেখানকার মানুষের পুষ্টিহীনতার জন্যে সোমালিয়ার নামটা আমরা জানি। তো মৌরিতানিয়া হচ্ছে খুবই সুন্দর একটা দেশ, পর্যটকদের জন্য লোভনীয় একটা দেশ। এর বাইরে যদি বলি যে ক্যারিবিয়ান অঞ্চলের যেই জায়গাগুলোতে যাওয়া যায় বাংলাদেশ থেকে অন অ্যারাইভাল ভিসায়, সেগুলো হচ্ছে বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এর বাইরে আছে ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন। এই ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউনটা কেউ আবার গ্রেনাডাউন বলেন শুধু, কেউ বা ভিনসেন্ট বলেন। এগুলো সবই দ্বীপরাষ্ট্র। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তো এখানে একটা বিষয় আছে যে ওয়েস্ট ইন্ডিজের বাইরেও বা ওয়েস্ট ইন্ডিজের পতাকা বহনের পাশাপাশি ক্রিকেট খেলছে এখন, নিজস্ব পরিচয় সামনে নিয়েও খেলার চেষ্টা করছে, যেমন জামাইকা এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো খেলছে। ওশেনিয়া অঞ্চলের 8টি জায়গায় যাওয়া যায় বাংলাদেশ থেকে অন অ্যারাইভাল ভিসায় বা পোর্ট এন্ট্রি যাই বলি। সেটি হচ্ছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু, আর আরেকটা হচ্ছে কিরিবাতি। এই 8টা অঞ্চলে, ওশেনিয়ার 8টি অঞ্চলে যাওয়া যায় বাংলাদেশ থেকে অন অ্যারাইভাল ভিসায়। এই তো গেল সর্বশেষ। হেনলি অ্যান্ড পার্টনার্স ঘোষিত যে শক্তিশালী পাসপোর্টের যে হিসেব দিয়েছে আমাদেরকে, আবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, 104টি দেশের মধ্যে আমাদের পাসপোর্টের মান হচ্ছে 97তম র্যাঙ্কিংয়ে। আমরা 97 নম্বর আছি, আমাদের পরে আছে আর 7টি দেশ। এই তো আপনি যাচ্ছেন, কিন্তু এখানে আবার ছোট্ট একটা কথা আছে। কথাটা কেমন? থাইল্যান্ডে আমাদের এখান থেকে যাওয়া একটা সময় খুব সহজ ছিল, কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশিদেরকে থাইল্যান্ড ভিসা দিচ্ছে না। আমার মনে আছে আমি 25 ডিসেম্বর একবার সকালবেলা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করলাম। 25 তারিখ, সেদিন অনেকেই মনে করেন যে ক্রিসমাস ডেতে বন্ধ থাকে সব এমবেসি, তা না। আমাদের এখানে থাই এমবেসি তার ক্রিসমাস ডেতে খোলা রাখে তাদের কার্যালয়, এবং ভিএফএস এর মাধ্যমে তাদের ভিসা আবেদন করতে হয়। ভিএফএসও সেদিন থাই ভিসার জন্যই শুধু খোলা রাখা হয়। তো আমি 25 তারিখে আবেদনপত্র জমা দিলাম। আমাকে ফোন করে 26 তারিখে জানালো বিকেলবেলা যে আপনার ভিসা রেডি, আপনি নিয়ে যেতে পারেন। তা আমি 27 তারিখ গিয়ে ভিসা নিয়ে এসেছি। তার মানে হচ্ছে 25 ডিসেম্বর ফর্ম জমা দিয়ে 26 তারিখে আমার ভিসা ওকে হয়ে গেল, আমি 27 তারিখে গিয়ে পাসপোর্ট ফেরত নিয়ে এলাম। তো এই যে অবস্থা, তার মানে হচ্ছে থাইল্যান্ডের ভিসা পাওয়া খুব কঠিন কিছু ছিল না। সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে ভিসা পাওয়া যেত। আর এখন হচ্ছে আপনি থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করলে 45 দিন পরে, আপনি অনলাইনে আবেদন করার পরে 45 দিন পরে আপনাকে তারিখ দেওয়া হবে যে আপনি কবে পাসপোর্ট জমা দিবেন, ভিসা আবেদনের হার্ড কপি সহ। সেটি আপনাকে 45 দিন পরে জানাবে। তারপর আপনাকে ভিসা দিতেও পারে, নাও পারে। বাংলাদেশিদের জন্য গত কয়েক মাসে
থাইল্যান্ড ভিসা পদ্ধতি এমনটাই করে ফেলেছে। এ তো গেল থাইল্যান্ড। বাকিদের কি অবস্থা? ভারত এই মুহূর্তে আমাদেরকে মূলত মেডিকেল ভিসা দিচ্ছে, এবং সেটাও খুব সীমিত আকারে। কারণ আমার পরিচিত অনেকে আমি দেখেছি যে অপারেশন হয়ে করে এসেছেন, ফলো আপে যেতে হবে কিন্তু ভিসা পাচ্ছেন না। স্টুডেন্টদের যাদের ভারতে যারা পড়াশোনা করছে তারাও ভিসা জটিলতায় পড়ে গিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে আবার ভিসা দরকার। তারা গত কয়েক মাস ধরে ঠিক মতো ভিসা পাচ্ছে না, এবং সেখানে মূলত এক ধরনের বাংলাদেশ বিরোধী মনোভাবের জায়গাটাও তৈরি হয়েছে নানান কারণে। আমি কোনো পক্ষে বিপক্ষের আলোচনা যাচ্ছি না। তো সেই জায়গায় হচ্ছে থাইল্যান্ডের মতো যাদের ভিসা খুব অ্যাভেলেবেল ছিল আমাদের জন্য, থাইল্যান্ড আমাদেরকে ভিসা দিচ্ছে না। ভারত প্রতিদিন লক্ষাধিক আবেদন জমা পড়তো ভারতীয় হাই কমিশনে, ভিসা সেন্টার যেটা আইভ্যাক বলেন ওনারা, ইন্ডিয়ান ভিসা সেন্টার ঢাকায় যেটি যমুনা ফিউচার পার্কে, সেটি বন্ধ আছে। মেডিকেল ভিসা যে বললাম আবেদন করবেন, আপনি পেতেও পারেন নাও পারেন, অনেকেই পাচ্ছেন না, ফলো আপ ট্রিটমেন্টে যেতে পারছেন না। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যায় এমন দুটি দেশই হচ্ছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড। দুইটা দেশই আমাদের জন্য এখন ভিসা পাওয়া খুব কঠিন। এবার আরেকটু দূরে যাই, মালয়েশিয়া। মালয়েশিয়ার একই অবস্থা, এবং মালয়েশিয়া বিশেষ করে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে, 16 জন। এর মধ্যে কয়েকজনের সাথে ইতোমধ্যেই আন্তর্জাতিক সংগঠন, জঙ্গি সংগঠন আইএস এর সাথে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মালয়েশিয়ান সরকার। এছাড়া আমাদের শ্রমবাজার নিয়ে কিছু জটিলতা তো আছেই। এর বাইরে হচ্ছে গত কয়েক বছরের ঘটনা যদিও, কিন্তু এটি গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে। নানান ধরনের অপরাধমূলক কাজের সাথে বাংলাদেশিদের সম্পৃক্ততা আগের চেয়ে বেড়েছে, অথবা আগে ধরা পড়েনি খুব বেশি, এখন ধরা পড়ছে। এই কারণে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া এখন আরো সতর্ক। ক্যাম্বোডিয়া হ্যাঁ ভিসা দিচ্ছে, কিন্তু সেটিও এখন সীমিত আকারে। বিশেষ করে তাদের 10 বছর মেয়াদি যে ভিসা, সেটি তো আরো অনেক বেশি কঠিন করে ফেলেছে। কয়েকটা ক্যাটাগরি আছে, আপনাকে $1,00,000 ভিসা ফি দিয়ে আবেদন করতে হবে। আরেকটি ক্যাটাগরি আছে $50,000 আপনাকে ভিসা ফি হিসাবে দিতে হবে। আরেকটি ক্যাটাগরি আছে $35,000 আপনাকে ভিসা ফি হিসেবে দিতে হবে। এটা ওদের গোল্ডেন ভিসা অবশ্য। এ তো গেল ক্যাম্বোডিয়ার কথা। আমরা চীনের কথা যদি বলি, হ্যাঁ চীন আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদেরকে নানানভাবে সহযোগিতা করছে। এমনকি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়, অগ্নিকাণ্ডে আহত শিশুদের চিকিৎসার জন্য চীনের মেডিকেল টিম নিরলসভাবে কাজ করে গেছে। এখনো তাদের চিকিৎসকরা বাংলাদেশে আছে। চীন এবং সিঙ্গাপুর মূলত এই দুই দেশের চিকিৎসকরা এখনো আছেন। তো সেই জায়গায় চীনও আমাদেরকে এখন ভিসা কম দিচ্ছে। এ তো গেল এক ধরনের হিসেব। এবার আসি ইউরোপের দিকে। ইউরোপের যে কয়টি দেশ বাংলাদেশের মানুষজন যায়, বিশেষ করে ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি, এগুলো হচ্ছে মূলত। এর বাইরে সুইজারল্যান্ড, পোল্যান্ড বা
অস্ট্রিয়া অবশ্য খুব কম যায়, অস্ট্রিয়া কেউ গেলেও সেটি অন্য কোনো দেশের হয়ে তারপরে যায়। সেই জায়গা থেকে হচ্ছে এই দেশগুলো বা সুইডেন, ডেনমার্ক, অবশ্যই এর মধ্যে একটু কথা আছে, সুইডেনের ভিসা পাওয়া বরাবরই কঠিন। 2018 সালে আমি যখন নেদারল্যান্ডসে যাই ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট কনভেনশনে অ্যাটেন্ড করার জন্যে, নেদারল্যান্ডসের ভিসা তখন আমাদের এখানে সুইডিশ এম্বাসির মাধ্যমে দেওয়া হতো। ফর্ম অবশ্য ভিএফএসে জমা দিতে হয়। তো সেই সময় খোঁজ খবর নিতে গিয়ে দেখলাম যে সুইডেনের ভিসা পাওয়াটা একটু কঠিন। তারা বেশ কনজারভেটিভ, আবেদন করলে আপনি ভিসা পেয়ে গেলেন এমনটা না, মোটামুটি 20 থেকে 25% মানুষ হয়তো ভিসা পান কোনো কোনো দিন। তো আমি একটু বলতে পারেন টেনশনে ছিলাম যে সুইডিশ এম্বাসিতে ফর্ম জমা দিব, ভিসাটা কি আদৌ পাবো। আবার নিজের মনে সান্ত্বনা খুঁজতাম যে না, আমি যেহেতু একজন প্রফেশনাল সাংবাদিক, একটি বেসরকারি টেলিভিশনে হেড অফ নিউজ, এবং আমি ব্রডকাস্ট কনভেনশনে যাচ্ছি এবং আমি সেখানে কিনোট স্পিকার, সেই কারণে আমার ভিসা হয়তো আটকাবে না। কিন্তু ওই যে বলি সবুজ পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট নাও তো দিতে পারে। তো যাই হোক, সমস্যা হয়নি আমার, আমি ভিসা পেয়েছিলাম। আমি 2018 সেপ্টেম্বরে সুইডিশ এম্বাসি থেকে ভিসা পাই। তবে যেটি হয়েছে, অন্য সময় যেমন মাল্টিপল ভিসা 21 দিন, 25 দিন বা 3 মাস, 6 মাসে মাল্টিপল ভিসা পাওয়া যায় ইউরোপের অন্যান্য দেশ থেকে। এমনকি আমি প্রথমবারও যখন ইউরোপে যাই সেই সময় ছিল ইতালির ভিসা 21 দিন মাত্র, কিন্তু মাল্টিপল ছিল। কিন্তু সুইডিশ এম্বাসি আমাকে ভিসা দিয়েছিল মাত্র 7 দিন এবং সিঙ্গেল এন্ট্রি। তা আমার সমস্যা হয়নি, যেহেতু আমি কনভেনশনে গিয়েছিলাম। আমি কনভেনশনে অ্যাটেন্ড করে আমি পরবর্তী সময়ে বেলজিয়াম হয়ে আমি স্পেনে গিয়ে এল ক্লাসিকো দেখি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ দেখে আমি বার্লিন হয়ে দেশে ফিরে আসি। স্পেনে মূলত আমি কয়েক ঘন্টা মাত্র ছিলাম খেলা দেখার জন্যে। দুপুর বলবো না, 11টা, 11:30 দিকে গিয়ে পৌঁছি স্থানীয় সময়। বেলা 11টার দিকে গিয়ে পৌঁছাই। 5:30টার দিকে ছিল, 5:30 বা 6:45 দিকে ছিল এল ক্লাসিকো। আমি জাস্ট খেলা শেষ হলো, তখনই জাস্ট খেলা শেষ হওয়ারও 2-3 মিনিট আগে আমি বেরিয়েই যাই, কারণ আমার মনটা খুব খারাপ ছিল এই কারণেই সান্তিয়াগো বার্নাবুতে বসে আমি এল ক্লাসিকো দেখব, রিয়াল মাদ্রিদ হেরে যাবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। সেই দিন বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হেরে যায়। তা মনটা খারাপ, আমি আগেই চলে আসি আবার সান্তিয়াগো বার্নাবুতে। স্টেডিয়ামের জাস্ট অপোজিটেই হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রোতে করে সরাসরি এয়ারপোর্ট চলে আসি এবং সেখান থেকে বার্লিনে চলে যাই। তো অন্য এক সময় হয়তো আমরা এই যে ইউরোপিয়ান ভিসা ইস্যুতে কথাগুলো বলবো, কিভাবে ভিসা আবেদন করতে হয়, কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়, কোন বিষয়গুলো দৃষ্টি এড়িয়ে গেলে ভিসা না পাওয়ার সম্ভাবনা থাকে, সে আলোচনাগুলো আমরা যাব। আজকে বলছি যে গত 1 বছরে বাংলাদেশিদেরকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বা যেটিকে আমরা বলি সেনজেনভুক্ত দেশগুলো ভিসা দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এখন যা ভিসা দেয়া হয় বাংলাদেশিদের, কোনো দিন দিনের পর দিন তো ভিসা দেয় না, কোনো দিন হয়তো যদি দেয় 100টি আবেদন করলে হয়তো 1টি দেয়। ওভারঅল আমাদের এখন
1%-এরও কম সেনজেন ভিসার হার। আমি জানি না কি কারণে আমাদের রাষ্ট্র পরিচালনায় এখন যারা যুক্ত আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের একটা বড় অংশই হচ্ছে বিভিন্ন দেশের নাগরিক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপের অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক। তারা কেউ কেউ বাংলাদেশের সাথে দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকলেও তারা বাংলাদেশের পাসপোর্টটা বহন করছেন এখনো, কিন্তু মূলত অন্য একটি দেশের নাগরিক। এই ধরনের ব্যক্তিরা ইউএসএ, ইউকে, কানাডা বা ইউ নাগরিক, তারা যখন বাংলাদেশে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সেই সময় সবচেয়ে নাজুক অবস্থা আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে। কি কারণে আমি জানি না, বা সে আলোচনা হয়তো আমাদের যাওয়া ঠিক হবে না। বাংলাদেশিদেরকে এখন আর ইউরোপিয়ানরা ভিসা দিচ্ছে না, এলো প্রথম কথা। ওই যে বললাম 1%, কখনো কোনো হার্ডলি 2% আবেদনের তারা এই ভিসাটুকু আমাদেরকে দিচ্ছে। এটা অপ্রতুল বললেও কম বলা হয়। আবার ইউএসএ, সেখানেও একই অবস্থা, খুব বেশি ভিসা বাংলাদেশিদের এখনো তারা দিচ্ছে না। বিশেষ করে বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সম্পৃক্ত ছিল। সেই বাইডেন প্রশাসনও বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছিল। আবার এখন ট্রাম্প প্রশাসন, তারাও আমাদেরকে আসলে খুব বেশি ভিসা দিচ্ছে না। এর বাইরে আসি আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের বাইরে কানাডা, তার বাইরে আমরা যদি হিসেব করি যে এশিয়ার কিছু দেশ, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, এরাও বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার জায়গাটা অনেকটাই কমিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে যারা আপনারা যেতে চান, আমি বলবো যে বিশেষ করে যারা ভ্রমণের জন্য যেতে চান, আবার কেউ কেউ আছেন তারা মূলত পাসপোর্টটাকে একটু ভারী করে তারপরে ইউরোপ আমেরিকায় পাড়ি দিতে চান। সেখানে হয়তো আপনি ইমিগ্রান্ট ভিসার জন্য আবেদন করছেন না, রেসিডেন্স ভিসার জন্য আবেদন করছেন না, আপনি বিজনেস ভিসার জন্য আবেদন করছেন না, ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি হয়তো সেখানে থেকে যাওয়ার চিন্তা করছেন। এই ধরনের অনেকেই যেটি করেন যে আশপাশে কিছু দেশ ঘোরেন, একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট না দিয়ে কয়েকটি দেশের ভ্রমণের কাগজপত্র হাজির করার জন্য এই দেশগুলোতে ঘোরেন। সেক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন ইউরোপে কোথাও আবেদনের জন্য, আমেরিকায় কোথাও আবেদনের জন্য, অস্ট্রেলিয়ার দিকে আবেদন করার জন্য আপনারা যখন পাসপোর্টটাকে রিচ করতে চান, অবশ্যই সীমান্তবর্তী দেশটাকে আপনারা হিসেবের বাইরে রাখবেন। কারণ এটা হচ্ছে তারা বিবেচনা করে পাশের দেশে যাওয়াটা আসলে এটা খুব বড় কোনো ইস্যু না। আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি ইউরোপ আমেরিকার ভিসাকে টার্গেট করেন, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এগুলোকে হিসাবের বাইরে রাখেন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যদি আপনি হিসাব করতে চান, আপনি মালদ্বীপকে ধরেন, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই চারটা কাউন্ট না করা ভালো। তবে এই চারটার মধ্যে যদি কোনোটাকে আপনি কাউন্ট করতে চান, সেক্ষেত্রে নেপালটাকে আপনি ধরতে পারেন। কারণ দুই দেশের মাঝখানে, হ্যাঁ, নেপাল পাকিস্তান মধ্যবর্তী একটা দেশ আছে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আবার জটিলতা হচ্ছে, আপনার পাসপোর্টে একবার পাকিস্তানের সিল পড়লে আপনাকে অনেক দেশ ভিসা দেবে না।
তো সেটাকেও আপনার বিবেচনায় রাখতে হবে। গেলতে এরপরের কথা হচ্ছে, আপনি বরং টার্গেট করেন জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, এইরকম জায়গাগুলো আপনি টার্গেট করেন। এই জায়গাগুলোর মধ্যে কমপক্ষে 3 থেকে 4টা দেশ আপনি ভ্রমণ করেন। সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা আমি বলবো যে ভিসা পাওয়ার জন্যে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আবার এটাও ঠিক, আমি অনেককে দেখেছি একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট, নতুন পাসপোর্টেও ভিসা পাওয়া গেছে, ইউরোপিয়ান ভিসা। ইতালির ভিসা পেতে দেখেছি আমি যখন 2017-তে আমি যখন ইতালিতে যাই, সেই একই দিন আমরা আবেদন করেছিলাম। এমন দুজনের কথা বলতে পারি, একজন যিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক, একই সাথে হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া সহ অনেকগুলো জায়গা, কানাডা সহ অনেকগুলো জায়গা তিনি ভ্রমণ করেছেন। সেই সিল তার আছে, পাসপোর্টের স্টিকার আছে। কিন্তু এই যে ইউএস এর সিটিজেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেনের স্টিকার থাকার পরেও আমি একজনকে দেখেছি তাকে ইতালি ভিসা দেয়নি। সেই একই দিন আরেকজন আবেদন করেছেন, একজন সিঙ্গার, তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন রোমে। তো একদম নতুন পাসপোর্ট, এর আগে কোনোদিন ইন্ডিয়াতেও যায়, নেপাল, ভুটান তো বাদই দিলাম, তাকে কিন্তু আবার ভিসা দিয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে একদম নতুন পাসপোর্ট হলে আপনি ভিসা চাইতে পারবেন না, ভিসা পাবেন না এমনটা না। কিন্তু অনেকেই এগুলো বলেন, বিশেষ করে অনেক এজেন্সি এটা হচ্ছে কেউ ইউরোপ যেতে চাইলে তাকে পরামর্শ দেয় যে আপনি একটু আগে ঘুরে আসেন। কোথায় যাবেন? আপনি নেপাল যান, আপনি শ্রীলঙ্কা যান, আপনি ইন্ডিয়া যান, আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, নানান কথা বলেন। এটা বলার পিছনে আসলে তাদের বাণিজ্যিক স্বার্থ জড়িত। কিভাবে? তখন আপনি বলবেন আচ্ছা তাহলে আমাকে একটু ভিসার ব্যবস্থা করে দেন। তখন হচ্ছে তারা ভিসার ব্যবস্থা করবে। হ্যাঁ, কিছু জায়গা আছে, যেমন চীনে যখন গেলাম তখন হচ্ছে আমাকে ইনভাইটেশন লেটারটা একদম সরাসরি বলি যে কিনতে হয়েছে, সহজ বাংলায়। এটা ট্যুর অপারেট করে এমন একটি প্রতিষ্ঠান, তাদের ওখানে আমি গিয়েছি। আমাকে 2000 টাকার বিনিময়ে একটা ইনভাইটেশন লেটার তারা ব্যবস্থা করে দিয়েছে। তারপর আমি ভিসার জন্য আবেদন করি। তো সেই জায়গা থেকে হচ্ছে এই যে এজেন্টরা, এরা যেটা করে নিজেদের ব্যবসার স্বার্থে আপনাকে পরামর্শ দেবে আপনি অন্ততপক্ষে ইউরোপ যাওয়ার আগে বা আমেরিকায় যাওয়া বলবো না, ভিসা আবেদন করার আগে 4-5টা দেশ ঘুরে আসে। তখন হচ্ছে সে ভিসা প্রসেস, টিকেটিং, এই যে তার ব্যবসাটা। আবার ওখানে হয়তো আপনার থাকার ব্যবস্থা করে দিল, সেখানে হচ্ছে সে ওখানে যেই হোটেলটায় আপনার জন্য বুকিং দিয়ে দিচ্ছে, সেখান থেকে সে আবার একটা কমিশন পাচ্ছে। তা সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি গেট থেকে যাবেন না, এটি যদি এমবেসি নিশ্চিত হয় আপনাকে এমনিতেই ভিসা দেবে। সেই জন্য হচ্ছে এই জায়গাগুলো ভ্রমণ করা, পাসপোর্টে কিছু স্টিকার লাগানো, এটা খুব জরুরি না। তবে থাকলে ভালো হয়, না থাকলেও সমস্যা নেই। আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনি ফিরবেন কিনা, এই জায়গাটুকু খালি হচ্ছে ভিসা অফিসার জানতে চাইবে।
তাহলেই হলো। আপনার এক্সপ্রেশন, আপনার যুক্তি, আপনার ডকুমেন্টস আপনাকে ভিসা দেবে। তো সেই জায়গা থেকে আপনাকে ভিসা পেতে হলে প্রত্যেকটা কাগজ আপনাকে নিখুঁতভাবে তৈরি করতে হবে। কোনো কোনো দেশে ভিসা আবেদন করতে হলে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা যুক্ত আছে, আপনি সেখানে হেলথ ইন্স্যুরেন্স করবেন। আবার যদি আপনি চিকিৎসার জন্য যান, একটি বিষয় আমি জানি না আমাদের এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড কেন হচ্ছে বিষয়টি সাধারণ জনগণের মধ্যে নিয়ে যায়নি। সেটি হচ্ছে, আপনি যদি চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে যান, সেক্ষেত্রে অনেকগুলো রোগের তালিকা আছে, যে ক্যান্সার, লিভার সিরোসিস, তারপরে এই ধরনের নানান ধরনের প্রায় 20-25টা রোগের বিষয় আছে, যে আপনি এই রোগগুলোর কোনোটার জন্য আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন একটি দেশে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রাভেল ট্যাক্স দিতে হবে না। আমি নিজেও জানতাম না, মানে এত বছর সাংবাদিকতা করি, সরকার একটা নিয়ম করেছে, জনগণের জন্য করেছে, জনগণ তো আসলে জানে না, আমিও জানতাম না। আমি চিকিৎসার জন্য যখন ভারত গেলাম, এটি গত বছরের কথা, এত বছর পর আমি প্রথম গত বছরই জানলাম এটি। তখন যেটি জানলাম সেটি হচ্ছে যে আমি মূলত আগরতলা হয়ে ট্রেনে আগরতলা গিয়ে শারীরিক কারণে জার্নি করাটা যেহেতু খুব কঠিন ছিল, বাস জার্নিটাও আমার জন্য বেশ সমস্যা ছিল, এয়ার টিকিট পাওয়া, এবং সেই সময় যে পরিমাণ দাম ছিল টিকিটের, তো আমার কাছে মনে হয়েছে অতগুলো টাকা আসলে খরচ করার কোনো যৌক্তিকতা নেই। আমি তখন হচ্ছে মূলত জার্নিটা আরামদায়ক যেন হয় সেই কারণে ট্রেনে করে আখাউড়া বর্ডার ক্রস করে চলে গেলাম হচ্ছে আগরতলা। আগরতলা থেকে আগরতলায় আমি 11টার মধ্যে পৌঁছে যাই সকালবেলা। তারপরে হচ্ছে এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে আমি কলকাতার ফ্লাইট ধরি। 1 ঘন্টা 5 মিনিটের জার্নি আগরতলা থেকে কলকাতা। এখন হচ্ছে এই যে আমি আখাউড়া বর্ডার যখন ক্রস করছি, তখন হচ্ছে কাস্টমসে গিয়ে আমি, আমার সাথে আমার ছেলে ছিল, দুজনের 2000 টাকা জমা দিলাম, পাসপোর্ট দিলাম, টাকা দিলাম। তা আমার কাস্টমস অফিসার আমার পাসপোর্টের পাতা উল্টানোর পরে যখন দেখলেন যে আমারটা মেডিকেল ভিসা, তখন আমাকে বললেন যে আপনার সমস্যা কি? আমি বললাম আমার শারীরিক এই সমস্যা। বলে আপনার কাছে কি কাগজগুলো সব আছে? তাহলে যে না, মূল কপিগুলো, হার্ড কপিগুলো আসলে এগুলো আমি সাথে ক্যারি করছি না, কারণ হারিয়ে গেলে আমি বিপদে পড়বো। তাহলে ডাক্তারের কাছে কি করবেন? তাহলে আমি ডাক্তারকে অলরেডি পাঠানো আছে। তারপরেও আমি যেটি করেছি, সবটুকুই, প্রত্যেকটা কাগজ, প্রায় 28টা টেস্ট করিয়েছিলেন আমাদের এখানকার একজন ডাক্তার। এই 28টা রিপোর্ট আমার কাছে ছবি তোলা আছে। দেখতে চাইলো, দেখালাম যে এই হচ্ছে আমার রিপোর্টগুলো, সব 28টা রিপোর্ট আছে এখানে। তখন আমাকে বললেন যে আপনার ট্রাভেল ট্যাক্স লাগবে না। কেন? তখন আমাকে একটা কাগজ দেখালেন, ডকুমেন্ট দেখালেন, যে সরকার এই রোগের জন্য যারা চিকিৎসার জন্য যাচ্ছে তাদের ট্রাভেল ট্যাক্স মওকুফ করে দিয়েছে। বললাম যে বাহ, খুব ভালো তো, সরকার জনগণের জন্য এত বড় একটা কাজ করেছে। এটা হচ্ছে সম্ভবত
17-18 দিকের কথা, ওই সময় থেকে করেছে। আমি জানলাম 2024-এ এসে, 24-এর মার্চ মাসে। এই যে 5-6 বছর পার হয়ে গেল, মানুষ জানেই না কিছু কিছু রোগের ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গেলে ট্রাভেল ট্যাক্স দিতে হয় না। এটা হচ্ছে প্রথম জানলাম। আচ্ছা, ঠিক আছে, আমার ট্রাভেল ট্যাক্স লাগবে না। এবার হচ্ছে আমার ছেলের পাসপোর্ট দেখে বলল যে আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি কাজটা করে দিচ্ছি, অফলাইনে না, আপনি অনলাইনে তার ট্রাভেল ট্যাক্সটা দেন। তা বললাম যে এখন তো এটা আবার আরেক যন্ত্রণা। বলছে যে না, পাশেই জায়গা আছে, বললেই করে দিবে, ওরা 50 টাকা সার্ভিস চার্জ নেয়। আচ্ছা, বললাম ঠিক আছে, অনলাইনে হলে তো সার্ভারের ব্যাপারটা থাকলো, খুবই ভালো। আর আমাদের এখানকার নানান কারণেই অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ এগুলো তো থেকেই যায়। আমি ট্রাভেল ট্যাক্স দিলাম, আমাকে একটা রসিদও দিয়ে দিল, আবার দেখলাম যে খাতায় লিখলো, কিন্তু টাকাটা শেষ পর্যন্ত রাজস্ব খাতে যাবে কি না এই সন্দেহ তো বাংলাদেশের থেকেই যায়। তো অনলাইনে যদি হয়, আচ্ছা তাহলে তো অন্তত নিশ্চয়তা পাওয়া গেল। তখন হচ্ছে সেই পাশে যারা করে একটা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে খবর পাঠানো হলো, এসে পাসপোর্ট নিয়ে গেল, টাকা নিয়ে গেল, 1050 টাকা দিয়ে দিলাম। ফিরে এসে আমাকে আবার সে 1000 টাকা যেটা ট্রাভেল ট্যাক্স, সেখান থেকে 500 টাকা ফেরত দিচ্ছে। তা আমি জানতে চাইলাম এটা কেন, 1000 টাকা না ট্রাভেল ট্যাক্স? তা আমারটা তো অসুস্থতাজনিত কারণে ফ্রি পাচ্ছি, কিন্তু এটা তো 1000 টাকা, পরে তো আবার একটা ঝামেলা হবে। তখন আমাকে আরেকটা তথ্য দেওয়া হলো, 12 বছরের কম বয়সী কেউ যখন যায়, তার ট্রাভেল ট্যাক্স হচ্ছে 500 টাকা, যদি অনলাইনে পরিশোধ করা হয়। যদি অফলাইনে সেই ইমিগ্রেশনের ওখানে বা বর্ডারে ওই জায়গায় বা কাস্টমসের যে অফিসটি থাকে সেই জায়গায় গিয়ে যদি আপনি সরাসরি টাকাটা হাতে হাতে দিতে চান, ট্রাভেল ট্যাক্সটা দিতে চান, তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে। এই 1000 টাকায় 500 টাকা হয়ে যাবে যদি আপনি অনলাইনে দেন। এটা কি আমরা জানি? এনবিআর কি এটা জনগণকে জানিয়েছে? জানায়। ওনারা কাজ করেন, বেতন নেন, আবার দিনের এটা বড় সময় অফিস আওয়ারের টাইমে ওনারা থাকেন না, অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সরকারি কাজ, মাস শেষে বেতন তো আছেই, জবাবদিহিতার কোনো জায়গা নাই। তো সেই জায়গা থেকে যে এই যে রোগীদের জন্য সরকার ট্রাভেল ট্যাক্স মাফ করে দিয়েছে, 12 বছরের নিচে বাচ্চাদের ট্রাভেল ট্যাক্স অর্ধেক, এটা জনগণ জানে না। তাহলে এই নিয়মটা করে লাভটা কি হলো, জনগণই যদি না জানতো? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আবার ওই যে বললাম, হেলথ ইন্স্যুরেন্সের কিছু ইস্যু আছে। আবার আপনি যে কোনো জায়গা থেকে হেলথ ইন্স্যুরেন্স করে নিয়ে যাবেন, তাও হবে না, কারণ আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বিদেশিরা সবাই বিশ্বাস করেন না। সেই কারণে এমবেসি ভিত্তিক তালিকা আছে, আপনাকে সেই তালিকাটা জেনে নিতে হবে। জেনে নিয়ে আপনি সেই তালিকা অনুযায়ী কোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা করাবেন। অন্য কোথাও তালিকার বাইরে কোনো জায়গায় গেলে হবে না। হ্যাঁ, প্রায় 14-15টা নাম আছে আমাদের এখানে, তো শত শত এখন ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু তারা আস্থায় রাখে এরকম কয়েকটা আছে, তার যে কোনো একটা থেকে আপনাকে ইন্স্যুরেন্সটা করাতে হবে। আপনাকে অবশ্যই কাগজপত্র ঠিক রাখতে হবে। ইউরোপের বা বিশেষ করে সেনজেন ভিসাটা যদি আমি আলাদাভাবে বলি, আপনি অতীতে কতগুলো দেশে গিয়েছেন তার প্রত্যেকটি ভিসার কপি দিতে হবে আপনাকে। আপনার যদি সম্পদ থাকে তার দলিল দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট তো দিতেই হবে।
কেউ কেউ ব্যাংক স্টেটমেন্টের বাইরে সলভেন্সি সার্টিফিকেটও চান। আপনি চাকরি বা ব্যবসা করলে তার বৈধ কাগজপত্র আপনাকে দেখাতে হবে। চাকরি করলে আপনাকে স্যালারি স্টেটমেন্ট নিতে হবে অফিস থেকে। চাকরি করলে আপনাকে ছুটি অথবা অফিসের পারমিশন নিয়ে আপনি যাচ্ছেন অথবা অফিসের দায়িত্ব পালন করতে যাচ্ছেন, তেমন কাগজ আপনাকে জমা দিতে হবে। আপনার ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে প্রত্যেকটা কাগজ নিখুঁতভাবে দেখতে হবে, কোথাও কোনো গ্যাপ আছে কিনা, ভুল আছে কিনা, সেগুলো ঠিক করে নিয়ে তারপর আপনি জমা দেবেন। কোনো কোনো দেশে আবার ভিসার ফিটা হচ্ছে 2 ধরনের বা 3 ধরনের হয়। যেমন আপনি সিস্টেমের জায়গায় যদি বলি, আপনাকে মনে করেন আপনি ব্যাংকক যাবেন, ব্যাংক স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, 1 লাখ 2 লাখ টাকা থাকলেই এনা যে আপনি ওখানে গিয়ে খরচ করার সামর্থ্য রাখেন, এটা বলুন। কিন্তু আপনি যদি মাল্টিপল ভিসা চান, আপনাকে কমপক্ষে 10 লাখ টাকা ব্যাংকে দেখাতে হবে, নয়তো আপনাকে মাল্টিপল দেবে না। সো আপনি যখনই সিঙ্গেল এন্ট্রি অথবা ট্রানজিট অথবা মাল্টিপল যে টাইপের ভিসাই আবেদন করেন না কেন, সেই ক্যাটাগরির ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে, কি কি শর্ত পূরণ করতে হবে, সেগুলো আগে অবশ্যই জেনে নেবেন, বুঝে নেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। সেটা যদি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ভিসা পাবেন না। সো আপনাকে অবশ্যই সমস্ত কাগজপত্র ঠিক করেই জমা দিতে হবে। তা আজকে আমার মনে হয় যে আমাদের পাসপোর্ট কতটা শক্তিশালী সেই সূচকের কথাগুলো বলতে গিয়ে আসলে আনুষঙ্গিক আরো কিছু কথা বললাম। তো সেটি হচ্ছে যে আবারও আপনাদেরকে সেই শুরুর আলোচনাটা স্মরণ করে দেই, 104টি দেশের মধ্যে শক্তিশালী পাসপোর্ট বিবেচনায় আমরা 97তম। খুব বাজে অবস্থা আমাদের। এই বাজে অবস্থার জন্য দায়ী আমরাই। তো এর বাইরে হচ্ছে যেটি বললাম যে এশিয়ার 6টি দেশ, তারপরে আফ্রিকার 16টি দেশ, ক্যারিবীয় অঞ্চলের 8টি দ্বীপরাষ্ট্র, ওশেনিয়া অঞ্চলের হচ্ছে 8টি, ক্যারিবীয় অঞ্চলের 11টি, ওশেনিয়া অঞ্চলের 8টি, সরি একটু এলোমেলো হয়ে গেছে, এবং দক্ষিণ আমেরিকার 1টি, বলিভিয়া। এই জায়গাগুলোতে আপনি পোর্ট এন্ট্রি পাবেন। এর মধ্যে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা এবং কেনিয়া, এই 2টি দেশে ই ভিসা নিয়ে যেতে হবে আপনাকে। এই আর সাথে ভিসা ইস্যুতে কিছু কথা বললাম। আবার এটাও ঠিক, এই মুহূর্তে আপনি ভিসা আবেদন করবেন কিনা একটু বিবেচনা নেবেন, বিশেষ করে ইউরোপ আমেরিকায় 98 থেকে 99% আবেদন রিজেক্ট হচ্ছে। সো খোঁজ খবর নিয়ে তারপরেই ভিসার জন্য আবেদন করবেন। সেই পরামর্শটা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আমার এই আলোচনা যদি আপনাদের একজনেরও যদি একটুখানি হলেও কাজে লাগে, উপকৃত হন যদি, তাতে আমি বলবো যে আমার আজকের আলোচনা সার্থক হয়েছে। আজ আর কথা না বাড়াই, আর এই ধরনের আলোচনাগুলো দেখার জন্য, জানার জন্য, শোনার জন্য আমার ফেসবুক পেজ রহমান মুস্তাফিজ লাইক দিয়ে, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। নিয়মিত আলোচনাগুলো তাহলে পেয়ে যাবেন। আর
ইউটিউব চ্যানেল, দুটি ইউটিউব চ্যানেল আছে, একটি রহমান মুস্তাফিজ নামে, রহমান মুস্তাফিজ, অথবা হচ্ছে NRB 365 নিউজ। সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে আপনারা যদি এই আলোচনাগুলো নিয়মিত দেখার জন্য, জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আবারও বলছি, NRB বেসিক্যালি নন রেসিডেন্টস বাংলাদেশি, সংক্ষেপে NRB, একই সাথে 365 365 বছরের হিসেব, NRB 365 স্পেস দিয়ে নিউজ, NRB 365 নিউজ আমাদের ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের এই আলোচনাগুলো দেখতে পারেন। আজকে কথা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। সবাইকে ধন্যবাদ।